Good morning, students. How are you? Hope you are all in the pink of health. I am Atanu Roy, and you are watching Bond Making and Bond Breaking channel. So today I will start a new chapter. The chapter is the solid state. পদার্থের কঠিন অবস্থা এবং এটি খুবই সহজ একটা অধ্যায় এবং এখান থেকে নাম্বার তোলা খুবই সহজ, খুব বেসিক কনসেপ্টের ওপর দাঁড়িয়ে আছে এবং আজকে এর ইন্ট্রোডাকশন তোমাদের সামনে দেওয়া হবে। তো দেখো, সলিড সলিড বলতে কি বুঝি না, একটা ম্যাটার বা একটা পদার্থ, যে পদার্থের মেন যে দশা, সেই দশার মধ্যে একটা দশা হয় সলিড, একটা হচ্ছে লিকুইড এবং একটা হচ্ছে গ্যাস। তার মধ্যেই একটা দশা হচ্ছে সলিড দশা বা পদার্থের কঠিন অবস্থা। এই কঠিন পদার্থ বলতে কি বুঝি না, কঠিন পদার্থ বলতে এটা বোঝানো হয় যে এইটা একটা কঠিন পদার্থ। কেন এটা কঠিন পদার্থ? কারণ এর মধ্যে যে কণাগুলো থাকে, সেই কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে। তার মানে তাদের মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, একটা অ্যাটমের সাথে একটা অ্যাটমের যে ফোর্স অফ অ্যাট্রাকশন, সেই ফোর্স অফ অ্যাট্রাকশনটা অনেক বেশি। যেহেতু একটা নির্দিষ্ট স্থানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য, হাই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য একে অপরের সাথে যুক্ত হয়ে রয়েছে এবং একটা নির্দিষ্ট স্থানে যুক্ত হয়ে থাকে, এদের যে কণাগুলো রয়েছে সেই কণাগুলোর মুভমেন্ট কম, এদের মধ্যে গতিশীলতা কম, ছোটাছুটি কম করতে পারে। তার জন্য বা এই প্রপার্টিগুলো যে ধারণ করে তাকে আমরা সলিড প্রপার্টি বা কঠিন পদার্থ বলে থাকি। ঠিক আছে, তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, এক নম্বর পয়েন্টের মধ্যে আমরা যেটা আলোচনা করতে পারি সেটা হলো এরা নির্দিষ্ট স্থানে আবদ্ধ থাকে। এটা আমরা বলতে পারি যে এরা একটা নির্দিষ্ট স্থানে কি হচ্ছে, আবদ্ধ থাকতে পারে। সেকেন্ড পয়েন্ট আমরা বলতে পারি যে এদের এই যে কণাগুলো রয়েছে, এই কণাগুলোর স্থানান্তর জনিত গতি মানে হচ্ছে মুভমেন্ট, কণাগুলোর মুভমেন্ট করা। যে কণা যত বেশি ভালো মুভমেন্ট করতে পারবে, সে কঠিন থেকে আসতে লিকুইড, আরো বেশি ভালো মুভমেন্ট করতে পারে সেটা গ্যাসিয়াসে কনভার্ট হবে। তাহলে যেহেতু এটা কঠিন সাবস্টেন্স, কঠিনের কথা বলছি, তার মানে কি হবে, এর যে কণাগুলো রয়েছে সেই কণাগুলোর স্থানান্তর অতটা ভালো হবে না, মানে কণাগুলোর স্থানান্তর জনিত গতি থাকবে না। তাহলে স্থানান্তর জনিত গতি খুবই খুবই কম। এবার যেহেতু স্থানান্তর জনিত গতি কম, তার জন্য এবং 3 নম্বর পয়েন্টে কণাগুলির মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন, কণাগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন খুব কি হাই। তাহলে ভালো করে ভাবো যে একটা নির্দিষ্ট স্থানে কতগুলো কণা আবদ্ধ রয়েছে, জোটবদ্ধ রয়েছে, এমন করে জোটবদ্ধ রয়েছে যে তাদের স্থানান্তরজনিত গতি নেই বা খুব কম। তার ফলে কি হচ্ছে, তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব বেশি হচ্ছে। আর যেহেতু তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, তার জন্য আমরা বলতে পারবো যে তাদের মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট খুবই হাই। তাহলে মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট আমরা কি বলতে পারবো, খুবই হাই মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট দেখা যায়। তো এতগুলো ক্রাইটেরিয়া যারা মেনে চলবে তাদেরকে আমরা কি বলে থাকবো, সলিড পদার্থ বা কঠিন পদার্থ বলে থাকবো। ঠিক আছে, এই কঠিন পদার্থগুলোকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিতে পারি বা এদের ক্লাসিফিকেশন সম্বন্ধে আমরা আলোচনা করতে পারি। আমাদের কঠিন পদার্থ সম্বন্ধে আলোচনা হয়ে গেল, বোঝা গেল কঠিন পদার্থ কি। এবার আমরা এই কঠিন পদার্থকে কয়েকটা ভাগে ভাগ করে নিই। কঠিন পদার্থকে ভাগ করছি দুটো ভাগে। একটা হচ্ছে অনিয়তকার, একটা হচ্ছে অনিয়তকার।
অনিয়তাকার মানে কি? অনিয়তাকার কথার অর্থ হলো যাদের শেপটা নির্দিষ্ট নয়, যাদের আকারটা নির্দিষ্ট নয় তারা হলো আমাদের অনিয়তাকার। আর নিয়তাকার বা কেলাসাকার, নিয়তাকার বা কেলাসাকার, কেলাসাকার আমরা কাকে বলবো? কেলাসাকার আমি তাদেরকে বলবো যাদের নির্দিষ্ট আকার আছে। তাহলে কেলাসাকার আমরা কাকে বলবো? যাদের নির্দিষ্ট আকার আছে। আমাদেরকে অনিয়তাকারটা এখন পদ ওখানে আমাদেরকে পড়তে হবে কি? কেলাসাকার কঠিন পদ সম্পর্কে, মানে যাদের নির্দিষ্ট আকার আছে তাদের সম্পর্কে। এই কেলাসাকার কঠিন পদার্থকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করে নিতে পারি, প্রধানত 4টি ভাগে ভাগ করে নিতে পারি। কি কি 4টি ভাগে ভাগ করতে পারি? একটা কেলাসাকার কঠিন পদার্থ হচ্ছে আণবিক, আণবিক কেলাসাকার কঠিন পদার্থ, আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। তাহলে আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। আণবিক কেলাসাকার কঠিন পদার্থ বলতে কি বোঝো? আণবিক কেলাসাকার কঠিন পদার্থ বলতে ধরো একটা অণু, আণবিক, আণবিক কথাটা এসছে কোথা থেকে? অণু থেকে। তার মানে নিশ্চয়ই একটা অণুর সাথে আর একটা অণুর যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটাই তো আণবিক কেলাসাকার কঠিন পদার্থের মধ্যে দেখা যাবে। তার মানে আমরা বলতে পারি যে একটা কার্বন ডাইঅক্সাইড আর একটা কার্বন ডাইঅক্সাইডের সাথে যে আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত থাকে এবং তার ফলে যে কেলাসাকার কঠিন পদার্থ তৈরি হয় সেটাকে আমরা আণবিক কেলাসাকার কঠিন পদার্থ বলবো। যেমন এর মধ্যে থাকবে, এটা ধরো এর নিউক্লিয়াসটা কিছুটা পরিমাণে আহিত হলো, এরও নিউক্লিয়াসটা কিছুটা পরিমাণে আহিত হলো, এবং এটার মধ্যে দেখা গেল ডেল্টা নেগেটিভ, এর মধ্যে ডেল্টা পজিটিভ, এবং এই দুজনের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দেখা গেল। তাহলে এই যে ফোর্স অফ অ্যাট্রাকশন, এই ফোর্স অফ অ্যাট্রাকশনকে আমরা কি বলতে পারবো? এর আমরা বলতে পারবো ডাইপোল, ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই না? এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে আমরা বলতে পারি ডাইপোল, ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে ডাইপোল, ডাইপোল ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যারা যুক্ত থাকবে একে অপরের সাথে তাদেরকে আমরা বলবো আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। সেকেন্ড, এই আণবিক কেলাসাকার কঠিন পদার্থের দুটো পার্ট, 3টে পার্ট থাকতে পারে। এই আণবিক কেলাসাকার কঠিন পদার্থকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি, 3টে ভাগে ভাগ করে নিতে পারি। কি? যাদের মধ্যে পোল থাকবে, যাদের মধ্যে পোল থাকবে তাদেরকে আমরা বলবো পোলার, পোলার আণবিক কেলাসাকার কঠিন পদার্থ, পোলার আণবিক কেলাসাকার কঠিন পদার্থ, পোলার আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। যাদের মধ্যে পোল থাকবে, যাদের মধ্যে পোল থাকবে না, যেমন নন পোলার, এরকম প্লাস মাইনাস পোল নেই, তাদেরকে আমরা বলবো নন পোলার কম্পাউন্ড। আর কিছু আছে যাদের মধ্যে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে, যেমন বরফ বা আইস, হাইড্রোজেন বন্ডের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে, তাহলে তাদেরকে বলা হবে। তাহলে আমরা আণবিক কেলাসাকার কঠিন পদার্থকেও 3 রকম ভাবে দেখতে পারি বা 3 রকম ভাবে বিচার করতে পারি। একটা হচ্ছে পোলার, যাদের প্লাস মাইনাস পোল থাকে। প্লাস মাইনাস পোল বলতে সাপোজ এ আর বি আছে, এর মধ্যে একটা ডেল্টা নেগেটিভ একটা ডেল্টা পজিটিভ আছে, তাহলে প্লাস মাইনাস পোল আছে। যাদের মধ্যে এরকম প্লাস মাইনাস পোল থাকবে তাদেরকে পোলার, যাদের মধ্যে এরকম প্লাস মাইনাস পোল থাকবে না তাদেরকে নন পোলার। এবং হাইড্রোজেন বন্ড হচ্ছে, সাপোজ এখানে একটা ওয়াটার মলিকুলস হচ্ছে OH OH, এবং এই ওয়াটার মলিকুলের সাথে আরেকটা ওয়াটার মলিকুলকে আমি অ্যাড করে দিলাম OH OH। এই দুটোর অ্যাডের ফলে এখানে যে বন্ড ফর্মেশন হয়েছে, এখানে যে বন্ড ফর্মেশন হয়েছে, এই যে এই দুটোর মধ্যে একটা বন্ড ফর্মেশন হলো হাইড্রোজেন এবং অক্সিজেনের সাথে, এটাকে আমরা বলে থাকি হাইড্রোজেন বন্ড। তাহলে হাইড্রোজেন বন্ড গঠনের মাধ্যমে কি হতে পারে? আণবিক কেলাসাকার কঠিন পদার্থ গঠন হতে পারে। তাহলে হাইড্রোজেন বন্ড দেখায় তা সেটাও আণবিক কেলাসাকার হবে। নন পোলার কিছু কম্পাউন্ড সেটাও আণবিক কেলাসাকার বলতে পারবো। যেগুলো পোলার হয় সেগুলোকে আমরা আণবিক কেলাসাকার কঠিন পদার্থ বলতে পারবো। ঠিক আছে, এটা গেল আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। এবার হচ্ছে আণবিক কেলাসাকার কঠিন পদার্থের পর আমরা বলতে পারি আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ। আমরা কি বলতে পারবো? আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ। তাহলে আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ কি? আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ হচ্ছে, সাপোজ ধরো Na+Cl- Cl- Na+, এরা এই ধরনের ভাবে যে Na+, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এদের মধ্যে যে একটা বল রয়েছে সেই বলটাকে আমরা বলি কুলম্বীয় আকর্ষণ বল, তাই না? একটা প্লাস এবং একটা মাইনাস, মানে দুটো আধানের গুণফল, আর এদের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বের বর্গের যে রেশিও, সেই রেশিওর ফলে যে ফোর্সটা উৎপন্ন হয় সেটাকে আমরা কুলম্বীয় আকর্ষণ বল বলে থাকি। এই কুলম্বীয় আকর্ষণ বলের মাধ্যমে বা স্থিতারিতিক আকর্ষণ বলের মাধ্যমে আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থগুলো আমরা একটা কেলাসাকার কঠিন পদার্থ সৃষ্টি করে, তাই না? তাহলে আমরা এক নম্বর ক্লাসিফিকেশনে পেলাম কেলাসাকারে আণবিক কেলাসাকার কঠিন পদার্থ, দ্বিতীয় নম্বরে পেলাম
আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ আমরা তৃতীয় নম্বরে কি পাবো? আমরা তৃতীয় নম্বরে পাবো সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ। তাহলে সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ বলতে কি বুঝি? সমযোজী বলতে বুঝছি যে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, কার্বন 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 এরকম করে কার্বন একে অপরের সাথে যুক্ত হয়। তাহলে তারা যুক্ত থাকে কি করে? তাদের চারটে হাতের মাধ্যমে, প্রত্যেকের চারটে হাতের মাধ্যমে, মানে এই কার্বনের চারটে হাত থাকবে, একটা দুটো তিনটে চারটে, বাই ইলেকট্রন শেয়ারিং। যদি এটা কার্বন অ্যাটম হয় তাহলে এরা কি করলো? বাই ইলেকট্রন শেয়ারিং, মানে এই কার্বনের সাথে এই কার্বনের এই একটা ইলেকট্রন ডোনেট করলো, একটা ইলেকট্রন ডোনেট করলো, একটা বন্ড ফর্মেশন হলো। তাহলে সমযোজী বন্ধনের মাধ্যমে যারা যুক্ত থাকে, কি বললাম? সমযোজী বন্ধনের মাধ্যমে যারা যুক্ত থাকে তাদেরকে আমরা কি যৌগ বলবো? সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ। তাহলে তিন রকম ভাগ কমপ্লিট হলো: আণবিক কেলাসাকার কঠিন পদার্থ, আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ, সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ। আর একটা পার্ট রয়েছে, সেটা রয়েছে ধাতব বন্ধন গঠন করে এমন কেলাসাকার কঠিন পদার্থ। কিরকম বললাম? ধাতব বন্ধন গঠনকারী কেলাসাকার কঠিন পদার্থ। কিরকম ধাতব বন্ধন গঠনকারী? সাপোজ একটা মেটাল রয়েছে, এফি মেটাল রয়েছে। এফি মেটালটা কি করলো? ইলেকট্রন ছাড়লো, এবং ইলেকট্রন ছাড়ার ফলে এই এফির চারিদিকে যে ইলেকট্রনটা ত্যাগ করলো, সেই ইলেকট্রনটা এই এফির চারিদিকে একটা ক্লাউডের সৃষ্টি করলো, একটা মেঘের সৃষ্টি। একটা মেটাল আর ইলেকট্রন ক্লাউড, একটা মেটাল এবং একটা ইলেকট্রন ক্লাউড, এই দুজনের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, একটা মেটাল এবং একটা ইলেকট্রন ক্লাউড, এই দুজনের মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশনের মাধ্যমে যুক্ত থাকে, সেটাকে আমরা বলবো ধাতব বন্ধন যুক্তকারী কেলাসাকার কঠিন পদার্থ। বোঝা গেল? কঠিন পদার্থ এমন একটা পদার্থ যাদের মধ্যে সমস্ত কণাগুলোর গতিশীলতা খুব কম হবে, যাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক খুব হাই হবে, সেই কেলাসাকার কঠিন পদার্থকে আমরা, সেই সলিড পদার্থকে আমরা দুটো ভাগ করতে পারি। একজনের আকার আছে, অনিয়ত আকার আছে কেলাসাকার, আকার নেই অনিয়তাকার। যাদের আকার আছে কেলাসাকার কঠিন পদার্থ, সেগুলোকে চারটে ভাগে ভাগ করতে পারি: আণবিক কেলাসাকার কঠিন পদার্থ, আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ, সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ, ধাতব কেলাসাকার কঠিন পদার্থ। আণবিক কেলাসাকার কঠিন পদার্থকে তিনটে ভাগে ভাগ করতে পারি: পোলার, নন পোলার এবং হাইড্রোজেন বন্ড গঠনকারী কঠিন পদার্থ। এইটা হচ্ছে আমাদের পিলি ধারণা বা প্রাথমিক ধারণা। এছাড়াও একটা কথা বলি, যেটা হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থের আকার, মানে কণাগুলোর যে অ্যারেঞ্জমেন্ট, সেই কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট যদি আমরা এগুলো কণা ভেবে নিই, তাহলে এই যে কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট, সেই কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট কিন্তু মানে সব দিকে একই রকম হয় না। কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট কিন্তু সব দিকে একই রকম হয় না, ঠিক আছে? কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট সব দিকে একই রকম হয় না, ছোট বড় সাইজের হতে পারে। এর মানে আমি কি বলতে চাইছি, সাপোজ ভাবো যে কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট যদি ভাবি, তাহলে কণাগুলোর এই দিক থেকে একরকম অ্যারেঞ্জমেন্ট, এই দিক থেকে গেলে আরেক রকম অ্যারেঞ্জমেন্ট। মানে কেলাসাকার কঠিন পদার্থের যে অ্যারেঞ্জমেন্টটা, কণাগুলোর যে অ্যারেঞ্জমেন্টটা, সেটা বিভিন্ন দিকে বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে? এটা একটা বেসিক জিনিস ভাবতে হবে। আর কেলাসাকার কঠিন পদার্থের এই যে রেঞ্জটা দেখা যায়, কি বললাম? এই যে কেলাসাকার কঠিন পদার্থের মধ্যে, অর্থাৎ কেলাসাকার কঠিন পদার্থ নিয়ে যদি বলি, তাহলে কেলাসাকার কঠিন পদার্থের মধ্যে যে রেঞ্জটা দেখা যায়, সেই রেঞ্জটা হচ্ছে লং রেঞ্জ অর্ডার দেখা যাবে। মানে এর বিস্তৃতিটা অনেকটা বড় হবে, এবং এই কণাগুলো যেগুলো রয়েছে, এই কণাগুলোর বিন্যাস, এই কণাগুলোর যে বিন্যাস, সেটাও কিন্তু সুনির্দিষ্টভাবে হবে। কি হবে? সুনির্দিষ্টভাবে, সুশৃঙ্খলভাবে ঘটবে, সুশৃঙ্খলভাবে ঘটবে। এটা সুনির্দিষ্ট, সুশৃঙ্খল। তাহলে এই কেলাসাকার কঠিন পদার্থের কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট সুনির্দিষ্টভাবে হয়, সুশৃঙ্খলভাবে হয়, আর এদের মধ্যে যে কণাগুলোর যে অর্ডারটা, সেই অর্ডারটা লং রেঞ্জ অর্ডার হয়। এটাই হলো কেলাসাকার কঠিন পদার্থের ক্যারেক্টারিস্টিক বলতে পারি, বা একটা পিলি ধারণা বলতে পারি, যে এই কেলাসাকার কঠিন পদার্থের কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট কিরকম হবে না, এই অ্যারেঞ্জমেন্টগুলো হবে, এগুলো লং রেঞ্জ অর্ডারে সাজানো থাকবে, এবং এদের যে সজ্জিত যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে? সুনির্দিষ্টভাবে হবে, পর্যায়ক্রমিকভাবে হবে। এবং এই যে কণাগুলোর কথা বলছি, এই কণাগুলো কি কি হতে পারে? কেলাসাকার কঠিন পদার্থের যে কণাগুলোর অ্যারেঞ্জমেন্ট কথা বলছি, সেই কণাগুলো কি কি হতে পারে? সেটা হতে পারে মেবি অণু, মেবি পরমাণু, মেবি আয়ন। তাহলে অণু, পরমাণু, আয়ন, তাহলে অণু, পরমাণু, আয়ন এগুলো যদি সুনির্দিষ্ট সুশৃঙ্খলভাবে একটা লং রেঞ্জ অর্ডারে সাজানো থাকে, তাহলে সেগুলোকে আমরা কেলাসাকার কঠিন পদার্থ বলবো। আবার দেখো,
যে কণাগুলোর কথা বলছি অর্থাৎ অণু, পরমাণু, আয়ন, এগুলো যদি সুনির্দিষ্টভাবে সুশৃঙ্খলভাবে লং রেঞ্জ অর্ডারে সাজানো থাকে তাহলে সেগুলোকে আমরা কেলাসাকার কঠিন পদার্থ বলবো। ঠিক আছে, এইবার কেলাসাকার কঠিন পদার্থের মধ্যে সাপোজ এটা ধরো একটা কেলাসাকার কঠিন পদার্থ, তাহলে এই কেলাসাকার কঠিন পদার্থ অনেক এই ডায়েরিটা কি হচ্ছে অনেকগুলো পেজ নিয়ে তৈরি হয়েছে। তাহলে এই যে এক একটা পেজ, এই যে এক একটা পেজ, যে পেজ এক একটা কণা দিয়ে একটা কেলাস গঠিত হয়েছে, একটা ক্রিস্টাল গঠিত হয়েছে, সেই এক একটা কণাকে বা এক একটা পার্টকে বলা হবে ক্রিস্টালাইট। ঠিক আছে, একটা কেলাসের একটা একক অংশকে বলা হচ্ছে ক্রিস্টালাইট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একদম সাধারণ একটা বেসিক ধারণা, এবং এর পরবর্তীকালে এই সাধারণ ধারণাকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাব আগের ডেফিনেশনগুলোতে বা আগের যে সমস্ত টপিক আছে সেইগুলোতে। সো আজকে এইটুকুটাই, ভালো করে পড়তে থাকো এবং সুস্থ থাকো। থ্যাংক ইউ সো মাচ।